প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। ঘাড় ব্যথা হয়নি এমন কেউ কি আছেন? কোনো না কোনো সময় কেউ না কেউ ঘাড় ব্যথায় আক্রান্ত হন, এবং ঘাড় ব্যথা হলে তার শারীরিক যে সমস্যাগুলো, মানসিক সমস্যাগুলো তীব্র দানা বাঁধে। আজকে এই ঘাড় ব্যথা নিয়েই কথা বলবো। কেন ঘাড় ব্যথা হয়, পিছনে কারণ কি, এবং চিকিৎসা কে আছে? চলুন এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে এই ঘাড় ব্যথা নিয়ে কথা বলছিলাম। আজকে কিন্তু আমরা সারা রাত দুটো ফাইনাল দেখলাম, ইউরোপা কাপ ফাইনাল, তারপরে আপনার কোপা আমেরিকা ফাইনাল। এখানেও কিন্তু আমরা দেখেছি যে মেসি ইনজুরি হয়ে কিন্তু মাঠের বাইরে চলে গেছে। এখানেও কিন্তু ঘাড় ব্যথার কিন্তু একটা কারণ হয়েছে। তো এই এমত অবস্থায় আসলে ঘাড় ব্যথার যে কারণগুলো, এই কারণগুলো কি? ঘাড় ব্যথার অনেক কারণ, যেমন আমাদের ঘাড়েও মাংসপেশি আছে। এটা কোনো কারণে অ্যাবনর্মাল পজিশন ঘুমাইলে বা অ্যাবনর্মাল পজিশন থাকলে মাস্কুলোস্কেলেটাল পেইন। আবার ঘাড়েও জয়েন্ট আছে, জয়েন্টে আর্থ্রাইটিস যদি হয় সেখানে হতে পারে। তাছাড়া একটা জিনিস আছে স্পন্ডালোসিস। স্পন্ডালোসিস মানে বয়স, যেসব মানুষের বয়স বাড়ে তখন দুইটা কশেরুকার মাঝখানে একটা ডিস্ক আছে, যার ফলে আমাদের ঘাড়টা ফ্লেক্সিবল, আমরা ঘাড় সামনে পিছনে সাইড টু সাইড করতে পারি। সেই ডিস্কের যে জলীয় অংশটা সেটা শুকিয়ে যায়, তখন ডিস্কের উচ্চতাটা কমে যায়। এবং ডিস্কের দুইটা অংশ আছে, একটা হলো শক্ত কাভার বাইরে, সেটার নাম হলো অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভিতরে একটা জেলির মতো অংশ আছে, সেটার নাম হলো নিউক্লিয়াস পালপোসাস। অ্যানুলাস ফাইব্রোসাসটা ছিঁড়ে গিয়া ওর ভিতরের জেলির মতো অংশটা বের হয়ে পাশে নার্ভ রোডকে চাপ দেয়, তখনই ঘাড়ে ব্যথা হয়। এবং হাতে অবশ্যই যায়, অনেক সময় জিনিসপত্র তুলতে পারে না। অনেক সময় রুগী দেখা গেল যে হাত এরকম তুলে রাখে ব্যথার জন্য, ঘুমাইতে পারে না। এই অবস্থায় আমরা ব্যথার ওষুধ দিই, কলার দিই, অনেক সময় কমে যায় না, কিন্তু এই যে আপনি বলেন যে অ্যানোলাস ফাইব্রোসাস ছিঁড়ে যায় বা জেলি আকার যে ভিতর থাকে বেরিয়ে যাচ্ছে, তো এটার পিছনে কারণ কি? এটা কি ট্রমাটিক, মানে কোনো ইনজুরি জনিত কারণ, না কোনো রোগের কারণে, বা কোন কারণে হয়? বয়স বাড়লে সব কিছুরই ক্ষয় হয়, মানে ডিজেনারেটিভ চেঞ্জ বলে আমরা ক্ষয়, সেটা 50 ইয়ার্সের পরে 20% মানুষের অর্থোআর্থ্রাইটিক চেঞ্জ হয় 50 ইয়ার্সের পর। সেই ডিজেনারেশন আরও আগেই 30-35 শুরু হয়, কিন্তু 50 ইয়ার্স থেকে এটা চূড়ান্ত পর্যায়ে যায়। তখন ওই অ্যানুলাস ফাইব্রোসাসেরও নিউক্লিয়াস পালপোসাসেরও জলীয় অংশ কমে যায়, আবার অ্যানুলাস ফাইব্রোসাস আগের যে টাইট ছিল, শক্ত ছিল, সেটা লুজ হয়ে যায়, মানে ন্যাচারালি বয়সজনিত কারণে ওটা দুর্বল হয়ে যায়। তখনই এর মধ্যে যদি কোনো হেভি জিনিস টানে, নুয়া একটা 10 কেজি ওজন টানলো, তখনই এখানে স্ট্রেস পরে ছিঁড়ে যায়। অথবা লং জার্নিতে ঘুমায় গেল, ঘুমানোর পরে ঘাটটা পড়ে গেল, সেই ক্ষেত্রে হঠাৎ করে আঘাতের জন্য সেটা হতে পারে। ইভেন এক বদনা পানি তোলার জন্য নুয়ে যদি তুলে সে, তাহলে এটা হতে পারে। সেই ক্ষেত্রে না হওয়ার জন্য বসে তুলতে হবে। হেভি ওয়েট বা কোনো ওয়েট বসবে, সোজাভাবে বসবে, এরপরে তুলবে, নুয়ে তোলা যাবে না। মানে একটা পজিশন তার ঠিক রেখে, ঘাড় ঠিক রেখে, মেরুদণ্ড সোজা রেখে বসে করতে হবে। আচ্ছা প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, এটা কিন্তু আমাদের দেশে সবাই কম বেশি জানেন। সার্ভাইকাল স্পন্ডোলাইসিস আসলে কি? ওই যে বললাম যে বয়স হওয়ার পরে ডিজেনারেশন বা জলীয় অংশ কমে যায় ডিস্কের। জলীয় অংশ কমে গেলে ডিস্কের উচ্চতা কমে যায়, তখন ডিস্কের এই হাইট, এই স্পাইনের হাইট মেনটেন করার জন্য পাশে জয়েন্ট থাকে, ফ্যাসিট জয়েন্ট, ওর উপরে লোড পড়ে। যেহেতু ভিতরটা চেপে গিয়েছে, উচ্চতাটা কমে গিয়েছে, পাশে লোড পড়ে, তখন ওখানে জয়েন্টগুলি হাইপারট্রফি বলে বড় বড় হয়ে যায়। হাইপারট্রফি হওয়ার ফলে মিডিয়ালি প্রেশার দেয়, সাইডে প্রেশার দেয়, নার্ভ রুটকে প্রেশার দেয়। তাছাড়া পিছনে লিগামেন্ট থাকে, যেটা সার্ভাইকাল কর্ডকে ঢেকে রাখে, সেই লিগামেন্টের নাম লিগামেন্টাম ফ্লাভা, সেটা অনেক মোটা হয়ে যায়, থিকেনিং হয়ে যায়, সেটাও কর্ডকে চাপ দেয়। আর সামনের দিকে পিছন দিকে কাটার মতো ক্যালসিয়াম জমে হাড় বাড়ে, এটা বলে অস্টিওফাইট। এই সবগুলি প্রসিডিউর সিস্টেম একসাথে যে সময় হয়, তখন ক্যানেলটা নেরো হয়ে যায়, তখন কর্ডকে প্রেশার দেয়। এই যে কন্ডিশনটা, এটাকে বলে স্পন্ডালোসিস। তাহলে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস কি আসলে শুধুমাত্র বৃদ্ধ বয়সে হয়, না সব বয়সে? কোন বয়সে বেশি আক্রান্ত হয়? একটা স্পন্ডালোসিস যে ইয়াংদের কম হয়, একটু হলে ইউজুয়ালি এটা ডিজেনারেটিভ ডিজিজ। একটা বয়স তো 30-35-এর পরে শুরু হয়, 40-45-50-এ বেশি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি যে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস, এইটা আসলে কোন ধরনের রোগ? এইটা যে কোনো মানুষের হতে পারে, ইয়াংদের হতে পারে, বুড়া মানুষের হতে পারে। এইটা হলো যে আমি বলেছিলাম যে দুইটা কশেরুকা বা ভার্টিব্রার মাঝখানে ডিস্ক আছে। ডিস্কটা ইউজুয়ালি একটা হাইট মেনটেন করে, তার ভিতরে জেলির মতো অংশ, জলীয় অংশ,
আর চতুর্দিকে একটা শক্ত কভার অ্যানুলাস ফাইব্রোসাস, জলীয় অংশটার নাম নিউক্লিয়াস পালপোসাস। কোনো কারণে একটা হেভি, একটা ইয়াং ছেলে একটা 10 কেজি ওজন টান দিল হঠাৎ করে, বা 20 কেজি ওজন টান দিল নুয়া, তখনই গাড়ে চাপ পড়ে এবং অ্যানুলাস ফাইব্রোসাসটা ছিঁড়ে যায়, তখনই ডিস্ক প্রলাপস হতে পারে। অনেকে ডাম্বেল জোরে টানতে গিয়ে নুয়ে ডাম্বেল এক্সারসাইজ জিমে যে ডাম্বেল টানছে হঠাৎ করে যদি কোনো অবশ্যই এগুলো হেলদি প্রসিডিউরে সবই করতে হবে, কিন্তু নুয়া যে করবে তার এই বিপদ হতে পারে। এটা ইয়াং হোক আর বয়স্ক মানুষ হোক। আমরা দেখেছি যে জিমে যাওয়ার ফলে তার এটা হয়েছে। অনেকে হেভি একটা বাচ্চা কোলে তুলতে গিয়ে হয়েছে, অনেকে একটু হালকা একটা মহিলা বাতের ডেক টানতে নুয়ে টান দিতে গেছে, কলস টান দিতে গেছে, তার হয়ে গেছে। সেই ক্ষেত্রে রুগী সিভিয়ার পেইন নিয়ে আসে। আমি সেটাই জানতে চাই যে আসলে যদি এরকম ডিস্ক প্রলাপস হয় সেক্ষেত্রে লক্ষণগুলো কি থাকে? লক্ষণ যেদিকে ডিস্ক প্রলাপস সেন্ট্রালি হতে পারে, এই যে হোল টোটাল কর্ডকে বা টোটাল নার্ভকে, দুই দিকের নার্ভকে চাপ দিতে পারে, দুই দিকেই প্রেশার, দুই দিকেই ঘাড়ে ব্যথা এবং হাতে অবশ হয়ে যায়। ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিল্যাটারাল হয়, একদিক হয়। একদিকে দেখা গেলো এই হাত সে নামায় আসছে আর ওই হাত তুলে আসছে। হ্যাঁ, ওই ডিস্কটা এদিকে রুটকে চাপ দিলে এই রুটটাই ঘাট থেকে বের হয়ে হাতে এসে 5টা আঙ্গুলে সাপ্লাই দেয়, মানে নার্ভ সাপ্লাই করছে, সাপ্লাই দেয়। এক একটা আঙ্গুলকে এক এক ধরনের রুটকে সাপ্লাই দেয়। তো ওই যে আঙ্গুলে, যেমন এটা হলো 6 নম্বর নার্ভ, তো 6 নম্বর 5-6 ডিস্ক প্রলাপস হলে এখানে এটা নামনেস হবে, সিভিয়ার পেইন। সে হাত যদি তুলে রাখে আরাম লাগে, নামায় দিলে পেইন হয়, ঘুমাইতে পারে না। সেই ক্ষেত্রে আমরা কলার দিই, অ্যানালজেসিক দিই, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো। তাহলে সেক্ষেত্রে যে আপনি লক্ষ্য করছেন যে হাতটা সে নামাতে পারছে না, নামাতে গেলেই তার তীব্র ব্যথা বা নামনেস যেটা বলছেন, তো এটা আপনারা কিভাবে, মানে রোগটা আসলে তার যে ডিস্ক প্রলাপস হয়েছে না সার্ভাইকাল স্পন্ডালাইসিস না অন্য কোনো কারণে হয়েছে, আপনারা কিভাবে এটা নিশ্চিত হতে? একটা হলো হিস্ট্রি, এজ হিস্ট্রি, ট্রমার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, সব কিছু মিলাই ক্লিনিক্যালি আমরা 80% রোগ বুঝতে পারি। এটা কি স্পন্ডালোসিস, এটা কি টিউমার, এটা কি সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। তারপরে লেভেলও বুঝতে পারি, কিন্তু পরে অপারেশনাল প্রসিডিউর যেতে হলে কনফার্ম করার জন্য আমরা এমআরআই করি আর এক্সরে করলে তখন কনফার্ম হয় আর কি। মানে আপনারা বলে থাকেন যে এমআরআই হলো কনফার্মেটিভ ডায়াগনোসিস, আপনার কী হয়েছে সেটা আপনারা নিশ্চিত হতে পারেন। এরপর কি আপনার সব রুগীরই কি অপারেশনের প্রয়োজন হয়? না, 90% রুগী। ট্রিটমেন্ট অপশনগুলো কি কি আমাকে যদি 90% রুগী আপনার কলার পড়লে, অনেকে কলার দেখা গেল কলার এইখানে আছে কিন্তু এই জায়গা খালি, কোনো লাভ নেই। হেডের ওয়েটটা যেন শোল্ডার ব্লেডে পড়েন, নেকটা যেন ফ্রি থাকে। আমরা ইউজুয়ালি আমাদের মতো মানুষেরই এক্সেল সাইজ কলার লাগে, তো যাদের শর্ট নেক মিনিমাম লার্জ সাইজ লাগবে, স্মল সাইজ কলারের কোনো কাজ হবে না। তাহলে এক্সেল সাইজ কলার যদি দেই আমরা, ভালো শক্ত কলার, ঘাটটা যেন এইভাবে থাকে, মানে ফিক্সড হয়ে থাকে, ঘাটটা থাকে, এবং সেই ক্ষেত্রে এই মাথার ওজনটা সার্ভাইকাল রিজনে পড়ে না এবং রেস্ট পায়। ন্যাচারালি এটা অনেক সময় ওই ডিস্কটা রিডিউস হয়ে তার জায়গায় চলে যায়, এবং সেক্ষেত্রে রোগী পেইন ফ্রি হয় এবং অ্যানালজেসিক মাসল রিল্যাক্সেশন দিলে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আপনারা অ্যাডভাইস করেছেন যে আপনি কলার পরবেন, রোগী কিন্তু কলার পরে ঘুরছে, কিন্তু কলারের যে ব্যবহারটা, যেমন উনি ছোট পড়েছে, কলারটা আসলে দেওয়ার উদ্দেশ্যটা হলো যে এই জয়েন্টটাকে ফিক্সড করে রাখা, যে না মাথার ওজন যেন ঘাড়ে না পড়ে, সেই এটাকে প্রিভেন্ট করার জন্য। তাহলে তো সেটা তাকে একটু টানার উপরে থাকতে হবে, নেকটা যেন একটা নির্দিষ্ট পজিশনে থাকে, রেস্টিং পজিশনে। তো সেক্ষেত্রে তার কিন্তু ইম্পর্টেন্ট হলো তার মেজারমেন্টটা, যে সে ফার্মেসিতে গিয়ে একটা কলার ব্যবহার করলো তাহলে তো রোগটা কমছে না। আমরা কলার নিয়ে আসে আমরা বলি যে আমাদের দেখা যায় না, এটা বলি। আচ্ছা, কোনো কারণে আপনি বলছেন কনজারভেটিভ ট্রিটমেন্ট, তারপরে তো আপনি বলছেন যে 10% ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। এই অপারেশনের ক্রাইটেরিয়া কোন 10% অপারেশন হয়? অপারেশনের ক্রাইটেরিয়া হলো যেমন ইনট্রাক্টেবল পেইন, ওই যে বললাম যে হাত এভাবে তুলে রাখে, দেখা গেল সে 7 দিন 10 দিন ধরে কোনো অ্যানালজেসিকই কমে না, সে ঘুমাইতেই পারে না। সেই ক্ষেত্রে আমার দেখা গেল যে এক্সট্রা ডিস্কের বড় অংশ বের হয়ে চলে আসে, এটা তো আর ঢুকবে না, সেক্ষেত্রে আমরা এটা অপারেশন করি। বা অনেক দিন ধরে তার এটা হচ্ছে কন্টিনিউয়াস, দেখা গেল যে আগে হাতে ছিল, এরপরে মাইলোপ্যাথি বলি, মানে কর্ডকে প্রেশার দিয়েছে, রুটকে চাপ দিয়েছিল, রুট তো কর্ড থেকে বের হয়ে গেছে। আর কর্ড হলো পার্ট অফ দি ব্রেইন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পার্ট, কর্ড ড্যামেজ হলে এটা আর কিন্তু রিটার্ন নেই। সেই ক্ষেত্রে পাও প্যারালাইসিস হতে পারে, প্রস্রাব পায়খানা আটকে যেতে পারে, হাত পা, এবং আরও দিন গেলে তার রেসপিরেটরি প্রবলেম হয়ে সে মারাও যেতে পারে। মানে সেই ক্ষেত্রগুলোতে প্রগ্রেসিভ অবস্থা আমরা সার্জারি অ্যাডভাইস করি, দ্রুত অপারেশনের দ্রুত জন্য অপারেশনের কথা অ্যাডভাইস করি। কেউ যদি অপারেশন না করে, কোনো কারণে অপারেশনে ভয় পাচ্ছে, করছে না, তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? যার ইন্ডিকেশন আছে সে না করলে তার হাত প্যারালাইসিস হবে, পরে আর ভালো হবে না, নার্ভ পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেলে রিটার্ন নেই। আর মাইলোপ্যাথি যেটা কর্ড কম্প্রেশন, এবং কর্ড যদি পার্মানেন্ট ড্যামেজ হয় পরবর্তীতে সে আর পার্মানেন্ট ড্যামেজ হলে কিন্তু রিটার্ন নেই।
দিস ইজ দ্য পার্ট অফ ব্রেইন, কর্ড ইজ দ্য পার্ট অফ ব্রেইন। রুট হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কর্ড হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হলে এই রক্ত সঞ্চালন হয় না, তো প্রেশার দিচ্ছে তার যে ব্লাড সাপ্লাই সেটা হ্যাম্পার্ড হচ্ছে, তখন তার ইস্কেমিয়া হয়, অনেকটা ইস্কেমিক স্ট্রোকের মতো। আর কর্ডে তো ভাইটাল জায়গা, ছোটো জায়গা দিয়ে অনেক ভ্যালুয়েবল স্ট্রাকচার যায়, যার ফলে কর্ড ইজ ভেরি সেন্সিটিভ। এবং যত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া যায় তত মঙ্গল, যত দেরি হবে তত রোগীর অপারেশন করলেও পরে আর লাভ হয় না। মানুষ বলে যে অপারেশন করলেও লাভ হয় না, আসলে লেট কেস, ভালো হবে কোথেকে, অলরেডি ড্যামেজ করে আসছে। তখন আমরা বলি যে আপনার অপারেশন না করলে যতটুকু ড্যামেজ হচ্ছে রিটার্ন হবে না, না করলে আরও প্যারালাইসিস হবে। তার মানে আপনি বলছেন যে এই যে কর্ড যেটা বলেছেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা পার্ট, এটা তো আসলে একটা স্নায়ুতন্ত্র, অবশ্যই স্নায়ুরজ্জু যেটা বলে, সেই স্নায়ুতন্ত্রের যদি কোনো ধরনের কোনো কম্প্রেশন হয়ে থাকে, যদি এটা ব্লাড সার্কুলেশন না পায়, যদি একবার ড্যামেজ হয়ে যায়, এটা রিটার্ন নাই, এটা কোনো রিজেনারেশন নাই, নাই, রিটার্ন নাই। সেক্ষেত্রে তাকে যে প্যারালাইসিস, অপারেশন করলেও থাকবে, থাকবে না করলে আরো ভয়াবহ যেতে, তো সেটা না করলে আরও খারাপ হবে, আরো খারাপের দিকে যাবে। তো সেক্ষেত্রে যদি আমরা এই অপারেশনটা আর্লি স্টেজে করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি আউটকামটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তো সেটা আর্লি স্টেজে করার যে ক্রাইটেরিয়াগুলো, মানে কোন সময় আপনারা আর্লি, ওই যে বললাম, 1 নম্বর হলো ইনটেক্টেবল পেইন, 2 নম্বর হলো দেখা গেল যে কর্ডে শুরু হয়ে গেছে চেঞ্জ, এমআরআইতেও চেঞ্জ বোঝা যায়, আবার ক্লিনিক্যালি এক্সামিন করলেও যেমন জারগুলি বেশি পাওয়া যাবে, হফম্যান সাইন পজিটিভ পাওয়া যাবে, অনেকগুলি টেস্ট ক্লিনিক্যালি আমরা গায়ে হাত দিলে বুঝতে পারি যে তার যদি এটা মাইলোপ্যাথিক চেঞ্জ হয়, যত আর্লি করা যায় তত মঙ্গল, যত দেরি হবে তত রেজাল্ট খারাপ হবে, কারণ ড্যামেজ হয়ে গেলে এটা আর রিটার্ন, মানে একবার ড্যামেজ হয়ে গেলে তখন আর আমরা কিন্তু অনেকেই দেখি যে আমরা অপারেশন করলাম কিন্তু তারপর আমাদের তো পাটা প্যারালাইসিস অলরেডি ড্যামেজ করে আসছে, অলরেডি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আপনারা করেছেন অপারেশন, ফার্দার আর ক্ষতি না হয়, কিন্তু ওইটা রিটার্ন হবে না। প্রশ্ন একটা আরাধন দেবনাথ, যে সার্ভাইকাল ইনজুরি, এটা আসলে কিভাবে হয় সার্ভাইকাল ইনজুরি? সার্ভাইকাল ইঞ্জুরিও এখন কমন, হেড ইঞ্জুরির সাথে সার্ভাইকাল ইঞ্জুরি হয়। এই জন্য হেড ইঞ্জুরি হলে আমরা বলি যে একটা ঘাড়ের এক্সরে করতে এবং ইম্পেরিক্যালি একটা কলার পরাই দিতে। রোগী যে সময় ট্রান্সমিশন করি হসপিটালে, আমার কাছে আসলে বলে আগে একটা কলার দিয়ে নাও এক্সরে করার আগে, কারণ অলরেডি ঘাড় আর মাথা কাছাকাছি, এবং হেড ইঞ্জুরি হলে আমাদের ধরে নিতে হবে সার্ভাইকাল ইঞ্জুরি হতে পারে, এটা হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা কলার পরাই নিতে হবে, আর পরবর্তীতে এক্সরে করতে হবে, প্রয়োজনে এমআরআই করতে হতে পারে ঘাড়ের। আর হেড ইঞ্জুরিতে আমরা তো সিটি স্ক্যান করি ব্রেনের। এছাড়া একটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এখন আমাদের দেশে এটা কমন। মোটরসাইকেল একটা ভয়ঙ্কর জিনিস, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের যে কত মানুষের আমরা বাঁচাইতে পারছি, কিছু মানুষকে কাউকে পারিও না অপারেশন করার পরে। এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কেন হয়? কারণ যারা মোটরসাইকেল চালান তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাফিক নিয়ম মানেন না, তারা একটু আগে যেতে চান এবং আগে যাওয়ায় তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক হেড ইঞ্জুরির অপারেশন তো আমরা প্রায়ই করে থাকি, যদি অনেক দূর থেকে আসে, যদি দেরি করে আসে এটা রেজাল্ট ভালো হয় না, কিন্তু আর্লি স্টেজে আসলে তারা যদি আইসিইউতে রাখতে পারি রেজাল্ট ভালো হয়। ইভেন এর সাথে সার্ভাইকাল ইঞ্জুরি হয়, সার্ভাইকাল এক্সরে করতে হয়। আর একটা বললাম যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আর একটা হলো যে যদি কেউ আম পাড়তে যায়, এখন তো আমের সিজন, কাঁঠাল পাড়তে যায়, ওখান থেকে পড়ে গেলে মাথা নিচের দিকে পড়লো, তখনই সার্ভাইকাল ইঞ্জুরি হবে। আর একটা হলো কোনো কারণে আমি যাচ্ছি ঢাকা শহরে, এক পাশ দিয়ে উপরে একটা হেভি অবজেক্ট আমার ঘাড়ে পড়ে গেল, দুর্ভাগ্য হয়েছে এরকম হেভি অবজেক্ট যদি, আর শ্রমিকদের হয়, শ্রমিকরা হেভি বস্তা নেই মাথার মধ্যে, সেটা স্লিপ খায় ঘাড়ে পড়ে গেল, তখন সার্ভাইকাল ইঞ্জুরি হয়। না, আপনি যেটা বলছিলেন যে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আপনারা যে অনেক রোগী আপনারা বাঁচাতে পারেননি, আসলে সড়ক দুর্ঘটনা যেটা আমাদের মানতে হবে যে ট্রাফিক আইনগুলো আমাদের মানতে হবে। আগে যাওয়ার প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট পরে যান কিন্তু সেফলি যান, এবং আপনার হেলমেট যেন মাথায় থাকে। এটা কিন্তু আপনার মাথার ইনজুরি, হেড ইনজুরি রক্ষার জন্য একটা অন্যতম অস্ত্র হিসেবে, যেটা এখন আইন হয়েছে, যেটা হেলমেট ছাড়া, অবশ্যই হেলমেট পরা উচিত, হেলমেট দুইজনই ট্রাফিক আইন মানতে হবে, হেলমেট পরতে হবে, দুইটাই। তাহলে আমরা এই সার্ভাইকাল ইনজুরি থেকে, আচ্ছা যদি সার্ভাইকাল ইনজুরি হয়ে যায়, এটা লক্ষণগুলো কি আসে, মানে কি কি লক্ষণ? একটা হলো হিস্ট্রি অফ ট্রমা, এটা তো আমি বললাম যে এইভাবে হতে পারে। আর একটা হলো আমরা ওই জায়গায় পেইন হবে, যে জায়গায় তার ইনজুরি হয়েছে সেই জায়গায় পেইন হবে, আমরা অ্যাব্রেশন পাবো, ওন্ডের একটা পাবা, ফুলে গেছে, টাচ করলে পেইন হয়। আর ক্লিনিক্যালি আমরা দেখব হাত অবশ হয়ে যাচ্ছে, হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এইসব দেখে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার সার্ভাইকাল ইনজুরি হয়েছে। পেশেন্ট যদি কমাতে থাকে, তার মানে আমরা যেটা আমাদের ভাষা যেটা বুঝি, অজ্ঞান হয়ে আছে পেশেন্ট, কমাতে আছে, তো সেক্ষেত্রে তার কোনো সেন্স থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি নিশ্চিত হতে হবে তার ইনজুরিটা হয়েছে। অজ্ঞান রোগীদের ক্ষেত্রে অবশ্যই এক্সরে করে এমআরআই করতে হবে, সিটি স্ক্যানের, ব্রেনের সিটি স্ক্যান প্লাস ঘাড়ের এমআরআই এবং এক্সরে করলে আমরা বুঝতে পারি। সেই সব ক্ষেত্রে আপনার যেরকম একটা ইমার্জেন্সি পেশেন্ট ইনজুরি হয়েছে, সার্ভাইকাল ইনজুরি হয়েছে, তখন আপনার ট্রিটমেন্টগুলো কী করে থাকেন? ট্রিটমেন্ট প্রথমে আমরা যদি এক্সরে এমআরআই করে ক্লিনিক্যালি দেখি যে স্টেবল ইনজুরি কিনা,
যদি স্টেবল ইঞ্জুরি হয় আমরা ঘাড়ে কলার পরাই, অ্যানালজেসিক দিই এবং এতে ম্যাক্সিমাম রোগী ভালো হয়। কিন্তু আনস্টেবল ফ্র্যাকচার মানে একটা বডি ভেঙে সরে গেছে। আমরা আসতেছি এই পোর্শনে, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, আমি আমি শাহিন আলম কুষ্টিয়া থেকে। হ্যাঁ, আমি শাহিন আলম কুষ্টিয়া থেকে বলছি। আমার বয়স 38 বছর। আমার মাজার 4-5-এর ডিস্কের সমস্যা। 4-5-এর ডিস্কের সমস্যা 2 বছর ধরে দেখাচ্ছি, কোনো ফল আসছে না। কিন্তু ডাক্তারকে অপারেশন করতে গেছি, ডাক্তার বলছে যে 80% ডিস্ক আছে। আপনার সমস্যাটা কি হয়? এই যে 4-5 যে ফেনেসটা বলছেন, ওষুধ খাইলে, ব্যথার ওষুধ খাইলে আমি হাঁটতে পারি, ব্যথার ওষুধ না খাইলে আমি হাঁটতে পারি না। জি, এই ব্যথাটা কি পায়ের কোনো দিকে চলে যাচ্ছে? ডান পায়ে বা বাম পায়ে কোনো দিকে নেমে যায় কিনা? পায়ের পাতা পর্যন্ত আসে কিনা? হ্যাঁ হ্যাঁ, পায়ের দিকে, বাম পায়ের দিকে অবাজ ধরে যায়, অবশ্যই বাম পায়ে পায়ের পাতা পর্যন্ত বাম পাশে। প্রফেসর ডক্টর হারাধন উনি যে প্রস্তুতি করেছেন, তো ওনার যে কোমর ব্যথা 4-5 কথা বলেছেন এবং একটা ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করে যায়। এখন উনি ব্যথার ওষুধ খেলে ভালো থাকেন, ব্যথার ওষুধ না খেলে উনি হাঁটতে পারেন না। আচ্ছা, যাই হোক, ওনার উচিত একজন নিউরোসার্জনের সাথে দেখানো, কারণ এটা টিপিক্যাল পিএলআইডি কেস, কোমর ব্যথা এবং পাওয়া যাচ্ছে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেক্ষেত্রে নিউরোসার্জন এক্সরে এবং এমআরআই করে এবং ক্লিনিক্যালি ওনাকে দেখে রোগ নির্ণয় করবেন। অনেক সময় যদি আমরা মনে করি পিএলআইডি হলে সব তো অপারেশন করি না, যে রেস্ট নিলে ওষুধ খেলে কমে যায়, ব্যায়াম করলে, কনজারভেটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ কনজারভেটিভ। আর যদি মনে হয় যে না, রুগী দেখলে মনে হয় যে না এটা অপারেশন লাগবেই, সেক্ষেত্রে আমরা বলি যে অপারেশন করেন। তো ওনার উচিত একজন নিউরোসার্জনকে দেখানো। দেখিয়ে নিউরোসার্জনকে দেখালে উনি ডিসিশন দেবেন যে এটা ওষুধে ভালো হবে না কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে হবে। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আপনি পরামর্শ পেয়েছেন। নিশ্চিত হতে হবে যে আপনার রোগটা কেন হয়েছে। নিশ্চিত হওয়ার পরে তার যে চিকিৎসা, এই চিকিৎসাগুলো আধুনিক চিকিৎসা আমাদের দেশেই আছে। আপনি প্রয়োজনে যে নিউরোসার্জনকে দেখিয়ে আপনার চিকিৎসা গ্রহণ করুন। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আপনার যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে সার্ভাইকাল ইনজুরির চিকিৎসার অপশনগুলো বলছিলেন। সার্ভাইকাল ইনজুরি একটা বললাম যে যদি আনস্টেবল ফ্র্যাকচার হয়, স্টেবল ফ্র্যাকচার হয় আর রুগীও ভালো থাকে ক্লিনিক্যালি, তাহলে আমরা কলার এবং মেডিসিন, ব্যথার ওষুধ, মাসল রিল্যাক্সেন্ট। আর ওন্ড থাকলে ওন্ডের ম্যানেজমেন্ট, আমরা অ্যান্টিবায়োটিক দিই, রিপেয়ার করি, ড্রেসিং করি এগুলো। আর যদি আনস্টেবল ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার হলো, ভার্টিব্রা ভেঙে গেল, আগে পিছিয়ে চলে গেল, দেখা গেল সে আর লোড নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা বলি সার্জারি করতে। সার্জারি আমরা করি সামনে দিয়েও করতে পারি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট নিড, সামনে দিয়ে অ্যান্টিরিয়র ডিকম্প্রেশন, ফিউশন অ্যান্ড ফিক্সেশন। আবার কোনো ক্ষেত্রে পিছন, যদি ডিজিজটা পিছনে হয় তাহলে পিছন দিয়ে গিয়ে আমরা পোস্টার ডিকম্প্রেশন, ফিউশন অ্যান্ড ফিক্সেশন এই অপারেশন করে থাকি। তো এই অপারেশনটা আসলে আমরা যখন শুনি অপারেশন, যে ঘাড়ের অপারেশন, আপনার মেরুদণ্ডের যে নার্ভের মধ্যে অপারেশন, আমরা কিন্তু অনেকটাই ভয় পেয়ে যাই। আসলে অপারেশনটা কীভাবে করেন যদি একটু সহজভাবে বলতেন আমাদেরকে। সামনে আমরা ম্যাক্সিমাম রোগী সামনে দিয়ে করি। আমরা ইউজুয়ালি যে অজ্ঞান করার পরে এদিকে এটা একটা গ্যাপ আছে, এখানে আমরা ট্রান্সভার্স ইনসিশন দিই, যে লেভেলে সেই লেভেলে আমরা জানি যে কোন লেভেলে কোনটা, হ্যাঁ সেটা এই যে আদম সেপেল বলি, এর মার্জিন ধরে একটা লেভেল, তার নিচে একটা লেভেল, আমরা এটা জানি ক্লিনিক্যালি, অ্যানাটমিক্যালি। তো ওই লেভেলে ইনসিশন, ট্রান্সভার্স ইনসিশন দেওয়ার পরে একটা গ্যাপ আছে ভিতরে, সেই গ্যাপটা ডিসেক্ট করে, ব্লান্ট ডিসেক্ট করে একেবারে আমরা স্পাইন পর্যন্ত চলে যেতে পারি, কোনো ইনজুরি করতে হয় না। এদিকে শ্বাসনালী এবং খাদ্যনালী মিডিয়ালি থাকে এবং বড় ভেসেল আছে, রক্তনালী আছে, ক্যারোটিড আর্টারি, সেটা লেটারালি থাকে। এর মাঝখানে একটা সুন্দর স্পেস আছে, তারপরে রিট্রাক্টর বসে আমরা একদম স্পাইন পর্যন্ত চলে যাই, স্পাইনের সামনে পর্যন্ত। ওখানে ডিস্কেক্টমি করি, ওখানে যদি হাড্ডি ভাঙা থাকে ওই হাড্ডি ফেলে দিই। তারপরে আমরা টাইটেনিয়ামের মেশ কেস বা কৃত্রিম ইনস্ট্রুমেন্ট লাগাই দিয়ে আসে, এখানে প্রসেসিস লাগাই দিয়ে আসে এবং পরে এটা সামনে দিয়ে ফিক্স করে দিয়ে আসে এবং রুগী খুবই ভালো থাকে। এগুলো হলো রিওয়ার্ডিং সার্জারি, টাইমলি করতে পারলে এক্সিলেন্ট, রুগীর রেজাল্ট খুবই ভালো থাকে। দেখা গেল রুগী হাঁটতে পারতো না, ভালো আছে খুব। তাহলে এটা তো আমার মনে হয় যে আপনি বলছেন যে টাইমের একটা ব্যাপার থাকে, যে গোল্ডেন টাইম, যে খুব দ্রুত করা যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এই অপারেশনগুলো কি বাংলাদেশের সব জায়গায় হয় কিনা, না শুধুমাত্র আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল না, গভর্নমেন্ট হসপিটালগুলো যেখানে মাইক্রোস্কোপ আছে সবখানে হয়। আমরা তো করছি, ডেইলি করছি বঙ্গবন্ধু শেখ মুজিব। আমাদের 3টা অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে। শুধু আধুনিক মাইক্রোস্কোপ আর সিয়াম থাকলে হবে, আর কিছু, আর সার্জন এক্সপার্ট থাকতে হবে। সিয়াম মানে লেভেল দেখার জন্য, এক্সরে, কম্পিউটারের এক্সরে। আর হলো আধুনিক মাইক্রোস্কোপ, যেটা দেয়া আমরা জার্মানির মাইক্রোস্কোপ আছে আমাদের 3টা অত্যাধুনিক, এবং সেটাতে আমরা অনেক ছোট্ট জিনিস বেশ বড় করে দেখি। তার ফলে আমাদের ওই জায়গায় ঢুকতে কর্ড এবং ডিস্ক এবং হাড় দেখতে আমাদের ইজি হয়। আবার ভিডিওতেও আমাদের ছাত্ররা দেখে, ভিডিওর থাকে, স্ক্রিন আছে,
আমরা তো ডাইরেক্ট দেখি, আমার স্টুডেন্ট যারা বাইরে Screen-এ থাকে দেখে। এরা দেখে, স্ক্রিনে দেখে আমি কি করছি। না, তো সেক্ষেত্রে যে আপনি বলছেন যে আপনারা তো রেগুলার করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কিন্তু আসলে এখানে তো ধরেন রুগীদের সংখ্যা অনেক বেশি এবং আপনারা কিন্তু সহজে ভর্তি দিতে পারেন না রুগীদেরকে নিউরোসার্জারি আপনাদের বঙ্গবন্ধু। সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন, যে পুরোনো মেডিকেল কলেজগুলো যেখানে নিউরোসার্জারি আছে সেখানে মাইক্রোস্কোপ আছে, এই চিকিৎসাটা, এই যে নিউরোসার্জারি চিকিৎসাটা, এটা আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনারা কী করছেন? আমরা অলরেডি আমাদের দেশে 251 জন নিউরোসার্জন। কদিন আগে আমাদের সোসাইটি ইলেকশন হয়ে গেল, কমিটি হলো নতুন, এবং পুরানো 8টা মেডিকেলে তো আছেই, এবং নতুন মেডিকেল কলেজগুলিতেও নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, পোস্ট পজিশন আছে। আমাদের লাস্ট কমিটি 151টা পোস্ট ক্রিয়েট করেছিল, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে বিভিন্ন পর্যায়ে। তবে আরও অনেক নিউরোসার্জন পাস করেছে, আমাদের স্টুডেন্টরা পাস করেছে, তাদের জন্য আরও পোস্ট ক্রিয়েট করতে হবে। আমরা যেন জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট হসপিটাল নিউরোসার্জন প্রদান করতে পারি, সেখানে অত্যাধুনিক ফেসিলিটি দিতে পারি, কারণ আমাদের মানুষ অনেক বেশি, পেশেন্ট বেশি, দিলে মানুষের এই দেশে এই চিকিৎসা সম্ভব, মানুষের দেশে বাইরে যেতে হবে না। আমাদের ম্যান পাওয়ার হচ্ছে এখন, কিন্তু তার সাথে পদায়ন করতে হবে, তাদের পোস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসোসিয়েট প্রফেসর, বিভিন্ন পোস্ট ক্রিয়েট করে ইভেন জেলা হসপিটাল, মেডিকেল কলেজ, হসপিটাল, প্রত্যেকটা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, হসপিটালে পোস্ট ক্রিয়েট করতে হবে, এবং সেখানে অপারেশন ফেসিলিটিস, আমরা যে ফেসিলিটিসটা ভোগ করছি, এনজয় করছি, মানুষ ভালো হয়ে চলে যাচ্ছে, সেগুলো প্রত্যেকটা হসপিটালে দিতে হবে। যদিও আমাদের আছে গভর্নমেন্ট হসপিটালগুলিতে মাইক্রোস্কোপ আছে, কিন্তু আরও অনেক দিতে হবে, কারণ পেশেন্ট লোড অনেক বেশি। মানে যে জিনিসটা আমাদের অন্তরায় সেটা হলো যে স্কিলনেসটা। মানে ধরেন আপনি যে এই যে নিউরোসার্জারি সফিস্টিকেটেড ব্রেইনের অপারেশন করছেন, আপনার ব্রেনের থেকে নার্ভের অপারেশন করছেন, এটা একটা সফিস্টিকেটেড অপারেশন। এক্ষেত্রে কিন্তু স্কিলনেস মানে ট্রেনিং বা এক্সপার্ট হ্যান্ড তৈরি করার একটা বিষয় থেকেই যায়। আপনার যখন প্রত্যন্ত অঞ্চলে ডিস্ট্রিক্ট লেভেল পাঠিয়ে দেবেন, স্কিল ট্রেনিং, যেমন আমার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, তারা 6 মাস ট্রেনিং করে তারপর তারা চলে গেলো, এখানে তো পোস্ট গ্রাজুয়েশন তো থাকবেই তাদের, কিন্তু এক্সপার্টনেস ডেভেলপ করার জন্য বা স্কিলনেসটা ডেভেলপ করার জন্য আপনারা কী কী ট্রেনিংয়ের আমাদের এখানে যেমন কোর্স আছে 5 বছর, এমএস কোর্স, মাস্টার অফ সার্জারি, সেখানে ওরা আমাদের সাথে প্রতিনিয়ত ট্রেনিং হচ্ছে, ডেইলি আমরা উঠি করতেছি, তারা আমার সাথে অ্যাসিস্ট করছে, এখানে তাদের শিক্ষা হচ্ছে, এবং ডিগ্রির সাথে সাথে তাদেরকে আমরা সাথে রেখে তাদেরকে ট্রেনিং দিচ্ছি, তারা যেন করতে পারে সেটা আমরা শিখাই দিচ্ছি। তাছাড়া যার ফলে যারা আজকে পাস করতেছে সার্জারি, তারা যেখানে সুযোগ আছে সেখানে তারা অপারেশন করতে পারতেছে। আর একটা হলো যে আমাদের এখানে আবার 2টা ডিভিশন হয়েছে, স্পাইন ডিভিশন, স্কালবেজ ডিভিশন। তো স্পাইন ডিভিশনে যে কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি সার্কুলার দিয়েছে, এবং স্কালবেজ ডিভিশনে মানে ব্রেন ডিভিশনে অ্যাপ্লিকেশন করে 1 বছর এক্সট্রা ট্রেনিং নিতে পারে বিএসএম হতে, সেটার ব্যবস্থা আমরা করেছি। মানে নিউরোসার্জারিকে আপনারা 2 ভাগ করেছেন, কিন্তু আমি যেটা আপনাকে বেশি এমফেসিস দিচ্ছি যে আসলে আমরা দেখি যে আসলে এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, মানে সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে ট্রিটমেন্টটা। যদি প্রাইভেটলি যায় অনেক খরচ বহন করতে হয় একটা নিউরোসার্জারি ট্রিটমেন্ট। সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজগুলো বা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সুযোগ আছে, তো সেখানে আমার মনে হয় যে আপনার বেড আরও বাড়িয়ে বা আরও জনগণকে আরও সুযোগ দেওয়ার জন্য তাদেরকে যাতে সেবাটা পেতে পারে সেই একটা ব্যবস্থা আপনাদের করা উচিত বলে আমি মনে করি। আর এই যে আপনারা যে আলাপ করলেন সার্ভাইকাল ইনজুরি, সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, এগুলোর জন্য কিন্তু একজন মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এবং তার সারা জীবনের জন্য তার একটা পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আমার দেশের জন্য কিন্তু একটা সমস্যার তৈরি হচ্ছে যে সে একটা মানুষ, কর্মক্ষম মানুষ, সে শুধু একটা ইনজুরির কারণে সে প্যারালাইসিস হয়ে গেল, সে ঘরে বসে থাকলো, সে মানে তার উপার্জন করার ক্ষমতা থাকলো না। তো সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তো আমরা যে জিনিসটা আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে এই সার্ভাইকাল ইনজুরি বা ডিস্ক প্রলাপস এগুলো হয়ে গেলে তো তার ধরেন খরচের ব্যাপার চলে আসে, অপারেশনের ব্যাপার চলে আসে, ট্রিটমেন্টের ব্যাপার চলে আসে। তো সেক্ষেত্রে প্রিভেনশন কোনো উপায় আছে কিনা, প্রিভেনশন আমরা এই রোগগুলো প্রিভেন্ট করতে পারি কিনা? খুবই ইম্পর্টেন্ট, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রফেসর ডাক্তার হারাধন, আমরা এই প্রিভেনশনে আসবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, সংক্ষিপ্ত আকারে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লাকি। জি আমি নারায়ণগঞ্জ থেকে ফোন করছি। আমার বয়স 32। জি, বলুন আপনার সমস্যার কথাটি বলুন। তো আমার হচ্ছে কোমরে ব্যথা। 2008 সাল থেকে প্রথম ব্যথা শুরু হয় পায়ে।
তারপর কোমরে আমি 13তে এমআরআই করি একটা, তখন আসছিল L4 L5 মাইল্ড ডিগারেনেটিভ চেঞ্জ। এখন আবার আমি 2022-এ একটা এমআরআই করি, তখন আসছে যে আপনার L1 থেকে L5 এই সমস্যা। তাছাড়া আমার ঘাড়ে ব্যথা আছে, ডাক্তার বলছে যে 2 হাতের জয়েন্টে যে হাড় আছে ওইখানে নাকি বাড়ছে হাড়। তো জি চিকিৎসাধীন আমি আছি, কিন্তু কোনো আমার উপকার হচ্ছে না, ব্যথা আছে, জি জ্বালা লাকি, পোড়া। আপনার সমস্যার কথাটি আমরা বুঝতে পেরেছি। এখন আমার 1 মাস হলো সমস্যা, রাত্রে ঘুমাইছি, সকালে উঠে আর আমি ডান পায়ে পাড়া দিতে পারি না। যে ডান আপনি পায়ের যে আপনি জোড়া আমাদের আছে, কোমর- লাকি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডাক্তার হারাধন, আপনি সংক্ষিপ্ত আকারে উত্তরটা যদি দিতেন। আসলে ওনার ঘাড়েও ব্যথা আছে, আবার পিএলআইটিও আছে, তো ওনার উচিত হবে একজন নিউরোসার্জনের সাথে সাক্ষাৎ করা এবং তার পরামর্শ নেওয়া, নিলেই অ্যাকর্ডিং টু সিচুয়েশন ক্লিনিক্যালি এবং ইমেজ দেখে নিউরোসার্জন তার ব্যবস্থা। কারণ ওনার কিন্তু বেড়েই চলছে 2008, 18 এবং 22, কিন্তু অনেকটা নিউরোসার্জন দেখাইতে হবে, দেখাইলে ডাক্তার যে লাইনের বিশেষজ্ঞ তাকে দেখাইলে সে এটা ব্যবস্থা নিতে পারবে। জি লাকি, আপনি নিশ্চয়ই একজন নিউরোসার্জন দেখাবেন, দেখানোর পরে আপনি যে চিকিৎসা দেয় সেই চিকিৎসা গ্রহণ করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। ডক্টর হারাধন, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। আমরা যেটা মনে করি যে আসলে প্রিভেনশনের একমাত্র উপায় হলো সতর্কভাবে চলাফেরা। আপনি যে বলছিলেন আগে যে পজিশন বা নিচে ভারী কিছু না তোলা, সেই বিষয়টা আমরা মেনে চলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম ঘাড় ব্যথার বিভিন্ন কারণগুলো নিয়ে। ঘাড় ব্যথায় ভুগেন নেই এমন মানুষটি খুঁজে পাওয়া যাবে না। কাজেই চলুন আমরা আমাদের যে পজিশনগুলো অযথা কোনো ভারী কিছু না করে এবং যে সঠিকভাবে সঠিক নিয়মেই কাজগুলো করার জন্য, তাহলে আপনার ঘাড় ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা সার্ভাইকাল ইনজুরির হাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।